বাজেটের জন্য কোন কোন স্টক বা সেক্টরের দিকে আমাদের নজর রাখা উচিত, বাজেটের দিন কোন স্টক পারফর্ম বা আন্ডার পারফর্ম করতে পারে, সেই নিয়ে আজকের এই ভিডিও মন দিয়ে শুনবেন। প্রত্যেকটা জিনিসের অ্যানালিসিস আপনাদের একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে করব এই ভিডিওতে। তার একটা ছোট্ট উদাহরণ দিই প্রথমে। জানেন গতকাল আমি ভিডিও করে আপনাদেরকে বলেও ছিলাম যে ঐতিহাসিক ক্র্যাশ হয়েছে ইউএস মার্কেটে, যে মানে গ্লোবাল যে সিলভার এবং গোল্ডের দাম, সিলভার 30% ক্র্যাশ করেছে একদিনে, গোল্ড 10%, যেটা অনেক বড় ব্যাপার। এবার আরেকটা জিনিস আপনাদের একটু মনে করিয়ে দিই এই প্রসঙ্গে। সিলভারের খনি হয় না, মানে সিলভার কিভাবে তৈরি হয়, সিলভারের কিন্তু কোনো মাইনিং আলাদাভাবে হয় না। যে আমরা গোল্ড মাইন শুনেছি, হীরের খনি শুনেছি, কিন্তু সিলভারের স্পেসিফিক খনি হয় না। সিলভার একটা বাই প্রোডাক্ট হিসাবে পাওয়া যায়, যে আমাদের নর্মাল যে কপার, গোল্ড, লেড, জিঙ্ক এইসবের যে খনি হয়, এই সব খনি থেকেই কিন্তু অ্যাজ আ বাই প্রোডাক্ট সিলভার পাওয়া যায়। তার মানে তার মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা কপার আর একটা জিঙ্ক। কেন বলছি বলছি এই কারণেই, কারণ গত কয়েকদিন ধরে আপনারা দেখবেন হিন্দুস্তান জিঙ্ক এবং হিন্দুস্তান কপারে কিন্তু দারুণ একটা বুল রানের মতো চলছে। প্রত্যেক দিনই দেখেন হয়তো এত বেড়ে যায় এবং আপনাদের মনে প্রশ্নও আসে কেন বাড়ে। আসলে তার সাথে অনেকটা সিলভারের ব্যাপারটা যুক্ত আছে, কারণ সিলভারের জানেন কপার এবং জিঙ্কের এরা ব্যবসা করে, হিন্দুস্তান জিঙ্ক এবং হিন্দুস্তান কপার, তাদের মাইন আছে এবং সেখান থেকে অ্যাজ আ বাই প্রোডাক্ট সিলভারও কিন্তু পাওয়া যায়। এবং সিলভারের দামটা যেহেতু অত্যধিক বেড়ে গেছে, এই কয়েকদিনে বুলরান আরো বেশি এসেছে, তার জন্য কিন্তু এইসব স্টকেরও একটা জোয়ার এসেছে। তাহলে তার উল্টোটাও কি সত্যি হবে? আশা তো করা যায় হ্যাঁ, যে যে যখন সিলভার আহ, গতকাল গতকাল মানে শুক্রবার ইউএস মার্কেটে বা গ্লোবালি 30% ক্র্যাশ করেছে, তখন এই রবিবার মার্কেট খুললে, হ্যাঁ রবিবার মানে 1 ফেব্রুয়ারি রবিবার আমাদের মার্কেট খোলা, যেহেতু বাজেট পেশ হবে সেহেতু সেই দিন মার্কেট ওপেন আছে, এটা বলে রাখলাম প্লিজ। 1 ফেব্রুয়ারি সানডের দিন বাজার ওপেন আছে, যেহেতু বাজেট পেশ হবে। সেই দিন কিন্তু কপার বা জিঙ্কের, মানে হিন্দুস্তান কপার এবং হিন্দুস্তান জিঙ্ক, এই দুটো স্টক একটু নেগেটিভলি রিয়্যাক্ট করতে পারে। অবশ্যই নজর রাখতে হবে। কেন, সেই কারণটা আপনাদের জানা দরকার। হয়তো নিচে পড়লো, আহ, আপনারা ভাবলেন যে হয়তো অনেকটা বেড়েছে তাই জন্য পড়েছে এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু আসল কারণটা বাই প্রোডাক্ট হিসাবে যেহেতু পাওয়া যায় সেহেতু ওইটা সেন্টিমেন্টালি একটু যুক্ত আছে। এই জন্যই আমি মেটাল সেক্টরকে বেশি কাভার করি না আমার ভিডিওগুলোতে, কারণ মেটাল সেক্টরে যদি আপনি সত্যিকারের জেনে বুঝে কাজ করতে চান তাহলে কিন্তু পড়াশোনাটা করা উচিত। মানে অনেকটা পড়াশোনা, অনেকটা ডেপথে যেতে হবে, মেটাল সেক্টর বা মেটাল জিনিসগুলোকে নিয়ে নলেজ থাকতে হবে, তারপরেই আপনি কিন্তু মেটাল সেক্টরটাকে ঠিকমতো অনুধাবন করতে পারবেন বা ওই কোট আনকোট ফেঁসে না গিয়ে ট্রেড করতে পারবেন। এটা প্লিজ বলা থাকলো। যদি ভালো লাগে এই পয়েন্টটাকে, প্লিজ ভিডিওটাকে একবার লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকম নলেজেবল জিনিস আপনার কাছে ইউটিউব পৌঁছে দেয়। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, এবার আসি হিন্দুস্তান জিঙ্ক আর হিন্দুস্তান কপার, এই দুটো স্টকের দিকে কিন্তু আগামীকাল নজর থাকবে। এবার আসি যে বাজেটের জন্য আর কি কি সেক্টরের দিকে নজর রাখবো। প্রথমে তো নিফটির উপর একটু নজর থাকবেই, স্বাভাবিক ব্যাপার। নিফটি এবং নিফটি একটা ক্রিটিক্যাল জোনে আছে। কেন ক্রিটিক্যাল জোনে বলছি, ডেইলি চার্টে যদি দেখেন খুব 200 এর কাছাকাছি আছে, প্রায় কাছাকাছি আছে, ঠিক আছে, মানে 100-200 পয়েন্টটাকে কাছাকাছি বলা যায়, তো প্রায় কাছাকাছি আছে। এখান থেকে একটা মেক অর ব্রেক ব্যাপার আসতে পারে বাজেটের উপর নির্ভর করে। বাজেট যদি স্ট্রিটের জন্য পছন্দ হয় তাহলে একরকম রিয়াকশন হতে পারে, তো তার দিকে একটু নজর থাকবে। কিন্তু নিফটিকে তো একা নিফটি চালনা করে না, নিফটির মধ্যে বিভিন্ন সেক্টরাল ওয়েটেজ আছে, সেই সেক্টরগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তার মধ্যে প্রথমেই আছে ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি যেখানে কিন্তু খুব স্ট্রং, স্ট্রং এই জন্যই বলছি, নিফটি যেখানে 26,000 থেকে কারেক্ট করে 26,300 থেকে কারেক্ট করে 25,000-এ চলে এসেছে, সেখানে ব্যাংক নিফটি কিন্তু উপরের দিকে রয়েছে, প্রায় 60,000-এর কাছাকাছি। যদি দেখেন মানে গত থার্সডে বৃহস্পতিবার কিন্তু প্রায় 60,000 ছুঁয়েছিল। সুতরাং ব্যাংক নিফটি ভালো আছে, এবং সরকার যদি ব্যাংকগুলো নিয়ে কিছু রিফর্ম বা আরও কিছু ভালো মানে টাকা ইনফিউজ করা এইসব নিয়ে যদি ভালো পজিটিভ কিছু আসে, তাহলে ব্যাংক নিফটি কিন্তু আরও র্যালি করে যাবে। 60,000
সময়ের অপেক্ষা থাকবে, যদি ভালো কিছু আসে। ঠিক আছে, ভালো কিছু যদি আসে, বলা যায় না কি আসে। সুতরাং এইটার দিকে তো অবশ্যই নজর রাখতে হবে, কারণ এটা সব থেকে বেশি ওয়েটেজ নিফটিতে, এবং ব্যাংক নিফটি মানে বাজেট ছাড়াও আমি বলছি ওভারঅল ভালো করছে, ভালো আছে। ওকে, মেটাল সেক্টর, সিএনএক্স মেটাল সেক্টরটা আমি সাধারণত কভার করি না, কিন্তু কভার করে রেখেছি এই জন্যই, যেহেতু একটু সিলভার মানে হিন্দুস্তান জিঙ্ক এবং হিন্দুস্তান কপার, ওই সিলভারের জন্য একটু নজর রাখতে হবে। সেটা সিএনএক্স মেটাল ইন্ডেক্সের উপর একটা প্রভাব ফেলতে পারে, তার দিকে একটু নজর কিন্তু আমাদের রাখতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন গত শুক্রবার দিন একটা ভালো শার্প মুভ নিচের দিকে এসেছিল, এবং উপর থেকে গত বৃহস্পতিবারের উপর থেকে নিচে প্রায় 6%-এর মতো কারেক্ট করেছে। এই জন্যই আমি বলি মেটাল সেক্টরটাকে নিয়ে আমি বেশি কভার কেন করি না, কেন একটা সেক্টরের ইন্ডেক্স 6% নিচে পড়ছে একদিনে বা দুদিনে। ভাবতে পারছেন? এই দেখুন সিএনএক্স মেটাল -5%, ভাবতে পারছেন? একটা ইন্ডেক্স, ইন্ডিভিজুয়াল স্টক ছেড়ে দিন। তাহলে এত ভোলাটাইল একটা জিনিসে আহ, মানে রিটেলারদের কি সত্যি ট্রেড করা উচিত? আমার মনে হয় এতটা রিস্ক না নেওয়াই ভালো। হ্যাঁ, ভালো দিকে হলে আপনার খুব ভালো, ধরুন আপনি যেই দিকে নিলেন সেই দিকে 5% বেড়ে গেল, আপনার খুব মজা লাগবে, কিন্তু যেদিন ফাঁসবেন সেদিন তো খুব কষ্ট লাগবে, তাই না? তো তাই জন্যই আমি বলি এত ভোলাটাইল ইন্ডেক্সে প্লাস একটু পড়াশোনার যেখানে দরকার আছে, ওইসব না করে প্রিপারেশনের ছাড়া যদি মেটাল সেক্টরে আসেন তাহলে কিন্তু ফাঁসা অনেক বেশি হয়ে যায় রিটেলদের পক্ষে। তাই জন্য আমি এটা অ্যাভয়েড করতে বলি সাধারণ মানুষের, যাদের সেই নলেজ আছে তারা অবশ্যই কাজ করবেন, কোনো অসুবিধা নেই। এবার সব থেকে আসি যেটা মানে আমি পার্সোনালি নজরে রাখছি, সেটা হলো ডিফেন্স সেক্টর। দেখুন, এখন সারা ওয়ার্ল্ডের একটা নিউ নর্ম এসে গেছে, যে আপনাকে যদি বাঁচতে হয় বা আপনাকে যদি শান্তি চাই এরকম আসে, তাহলে আপনাকে সব থেকে স্ট্রং হতে হবে, সব থেকে শক্তিশালী হতে হবে, তাহলেই দেখবেন শান্তি আপনার কাছে থাকবে। যেমন ট্রাম্প দেখুন, ইউএস অনেকের উপর ট্যাফু করছে, এখন নাকি কিউবারকে নিয়ে অনেক শোনা যাচ্ছে। ঠিক আছে, এই ভেনেজুয়েলার উপর ড্রাগ নিয়ে অনেক হচ্ছিল, যে ড্রাগ মাফিয়ারা আসছে তাই জন্য আমাকে ভেনেজুয়েলা করতে হবে। তারপর যখন সব হয়ে গেল, এখন কিন্তু আর ড্রাগ নিয়ে কথা শোনা যাচ্ছে না। তো যাই হোক, এগুলো নিয়ে হচ্ছে, কিন্তু নর্থ কোরিয়ার সম্বন্ধে কিন্তু কেউ কিছু বলছে না। হ্যাঁ, নর্থ কোরিয়াকে নিয়ে কিন্তু কিছু বলছে না ট্রাম্প, কারণ নর্থ কোরিয়ার কাছে ওই পাওয়ারটা আছে, নিউক্লিয়ার ওয়েপন আছে, এইসব আছে, তাই জন্য ওইসব নিয়ে আর কথা নয়। তার মানে কি, যে শক্ত, যে স্ট্রং আছে তাকে সমীহ করে চলবে, সেটাই শান্তি। ঠিক আছে, না হলে অশান্তি শুরু হয়ে যাবে। এখন নিউ নর্ম এটা হয়েছে, তাই জন্য ডিফেন্সের দিক দিয়ে কিন্তু একটা আলাদা নজর থাকবে। তবে একটা কথা আমি বলবো, নজর থাকা মানে কিন্তু বাড়ার দিকে আমি বলছি না, আবারও বলছি, নজর থাকা মানে দেখুন নিচ থেকে যদি আপনি দেখেন এই কদিনে, এই 3-4 দিনে 10%, 10.45% কিন্তু একটা ডিফেন্স ইন্ডেক্স বেড়েছে, জাস্ট 3-4-5 দিনে। তার মানে কি, আমি রেলওয়ে সেক্টরেও আসবো, সেখানে আরো ক্লিয়ার হবে। মানে অনেক সেক্টর কিন্তু এই বাজেট রিলেটেড বা বাজেটের একটা আশায় অলরেডি অনেকটা বেড়েছে। তার মানে কি, এর একটা নেগেটিভ দিকও আছে। কি নেগেটিভ দিক, মন দিয়ে শুনবেন। যদি বাজেটে যতটা স্ট্রিট এক্সপেক্ট করছিল ততটা কিছু না পায়, তাহলে কিন্তু যারা আগে থেকে নিয়ে রেখেছিল তারা পজিশন মানে লিকুইড করবে, বা প্রফিট বুক করে নেবে, বা তার থেকে এক্সিট করবে। তখন কিন্তু একটা নিচের দিকে আসার সম্ভাবনা থাকবে, এটা কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, হ্যাঁ, মাঝে মাঝে ভালো নিউজও খারাপ নিউজ হয়ে যায়, যেহেতু আগে থেকে পজিশন ধরা ছিল, আগে থেকে সেক্টরটা ভ্যালু হয়ে গেছে, এবং তারপর যখন আসল নিউজটা এলো, সেল অন নিউজ ওরকম করে, ওই ব্যাপারটা কিন্তু চলে আসে। তো তার জন্য নজর রাখবেন, ফেঁসে যাবেন না স্টকগুলোতে বা সেক্টরে। এমনিতে ডিফেন্স সেক্টর লং টার্মের জন্য ঠিক আছে, কিন্তু এখন কনসোলিডেশন ফেজে চলছে, কনসোলিডেশন থেকে এখনো কিন্তু বেরোয়নি। আবার বলছি, কনসোলিডেশন জোন থেকে এখনো কিন্তু বেরোয়নি। ঠিক আছে, মানে এখন এটা কিন্তু আমি আপনাদের এঁকেও দিচ্ছি, সি লিখে দিচ্ছি, মানে কনসোলিডেশন জোনেই আছে। ওকে, মানে সাইডওয়েজ। আচ্ছা, তার মধ্যে কি কি স্টকের উপর একটু নজর রাখতে হবে, তার মধ্যে বলি একটু মাঝগাঁও ডক, মানে একটু শিপিং রিলেটেড যে কোম্পানিগুলো আছে সেগুলোর প্রতি একটু নজর রাখতে হবে। হ্যালের উপর তো নজর থাকবেই, এই ব্যাপারগুলো একটু আছে। বিইএল, তার উপর নজর থাকবে। ড্রোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তার উপর জেনটেক, এইসবের উপর একটু নজর থাকবে, একটু নজর রাখবেন। আচ্ছা, পিএসইউ সেক্টরের উপর একটু বলি। পিএসইউ ইন্ডেক্সটাকে আমি নিয়েছি, যদিও বিএসসি পিএসইউ ইন্ডেক্স আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। বিএসসি পিএসইউ ইন্ডেক্স, এই বাজেটের চক্করে কিন্তু
এই বাজেটের চক্করে আমি যদি বলি এই রিসেন্ট 2-3 দিনে, জাস্ট 3 দিনে এখান থেকে যদি আমি ধরি, লাস্ট 3 দিনে প্রায় 6% রিটার্ন একটা ইন্ডেক্স লেভেলে কিন্তু বেড়েছে। তার মানে বাজেটে যাওয়ার আগে যেগুলো মানে ইউজুয়াল সাসপেক্ট, মানে ডিফেন্স, ঠিক আছে, পিএসইউ, সেগুলো কিন্তু অলরেডি র্যালিতে আছে। এটা কিন্তু মনে রাখবেন, অলরেডি র্যালি করে নিয়েছে বা র্যালিতে আছে। ওকে, সুতরাং বাজেটে অলরেডি ধরে নিয়েছে যে ভালো কিছু হবে। সুতরাং যদি খারাপ হয় বা মনঃপুত না হয়, তখন কিন্তু নিচের দিকে আসার একটা প্রবণতা থাকে। হ্যাঁ, যদি মার্কেট এক্সপেকটেশনকে ছাপিয়ে যায় তাহলে তো বাড়বে। সুতরাং নজরে রাখবেন সেই দিন কিছু তাড়াতাড়ি নেমে অনেক কিছু করা। যারা কুইক ইন কুইক আউট করতে পারেন আলাদা ব্যাপার, কিন্তু অনেকেরই তো সেই স্কিল নেই। সুতরাং লাফিয়ে পড়ে কোনো একটা জিনিস নিতে যাবেন না, কারণ অনেক সময় নিউজে কিন্তু সেলিং আসে, এইটা মনে রাখবেন। হ্যাঁ, এই জন্য আমি লিখেও দিচ্ছি এটা, নিউজে সেলিং এই ব্যাপারটা কিন্তু আসে, এটা কিন্তু একটু মনে রাখবেন। হ্যাঁ, যেদিন সেই ঘটনাটা, সেই দিন হলো, সবকিছুই হলো, আপনি ভাববেন এই কি, তাহলে সেল হলো কেন, নিচে পড়লো কেন? কারণ আছে, যেহেতু আগে থেকে একটু র্যালিটা হয়ে যায়, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, তার মধ্যে পিএসইউর মধ্যে পিএসইউ ব্যাংকটা একটু অন্যরকম চলছে, যেটা অনেক দিন ধরেই ঠিক গুটি গুটি পায়ে এগোচ্ছে, যেমন ব্যাংক নিফটির মতো। সুতরাং এইটা একটু আলাদা। পিএসইউর মধ্যে পিএসইউ ব্যাংক আবার নর্মাল ব্যাংকিং সেক্টরের মতোই আছে। সুতরাং দ্যাট ইজ ওকে, মানে ওটা বাজেটের সাথে এদিক ওদিক নয়, মোটামুটি একটু বুল মার্কেটেই আছে, বা বুল মার্কেট না বললেও আপনি দেখতে পাচ্ছেন যথেষ্ট যথেষ্ট সুন্দরভাবে করছে। তার মধ্যে এসবিআই আমার ওয়ান অফ দ্য ফেভারিট, এটা বহুদিন আগে থেকে বা বহু মাস আগে থেকেই বলেছি। এসবিআইটা ফেভারিট একটা স্টক, সেটা তো আছেই। কোনো মানে কোনো রেকমেন্ডেশন বা কোনো অ্যাডভাইস হিসাবে দেখবেন না, জাস্ট পড়াশোনার জন্য রাখবেন। এসবিআইটা একটা বড় লার্জ ক্যাপ স্টক, সেটা তো ভালো থাকেই। রেলওয়ে সেক্টর নিয়ে আসি, যে এইসবের মধ্যে আরেকটা সেক্টর নিয়ে খুব হয়, যে রেলওয়ে সেক্টর। এবার রেলওয়ে সেক্টরের তো আলাদা করে কোনো ইন্ডেক্স নেই, তাই জন্য আমি ইরকন, রেলটেল, এইগুলো যারা ওদের পোস্টার বয় টাইপের, এর মধ্যে আইআরসিটিসি, যা রেলওয়ে জাতীয় স্টক আছে, টিটাগড়, ওয়াগন, সবগুলোকেই আপনি নিতে পারেন। তাদের মধ্যে বলছি এই 1-2 দিনে সেগুলোতেও দেখুন একটু যেন বারবারন্ত এসেছে 1-2 দিনে। তাও বলছি এই বারবারন্ত এলেও কিন্তু কিন্তু সাইডওয়েজই আছে, সাইডওয়েজ, আবার বলছি সাইডওয়েজ। ওকে, সাইডওয়েজ বা কনসলিডেশন, যেভাবে আপনারা বলেন না কেন। সুতরাং জোয়ার এসে গেছে, খুব সুন্দর স্ট্রাকচার, মানে বুল স্ট্রাকচার আবার চলে এসেছে, সেটা ভাবার কারণ নেই। আবার বলছি, সেটা ভাবার কারণ নেই। এই যে দেখছেন, আমি ইরকনের চার্টও দেখালাম, তারপর আপনি রেলটেলেরও চার্ট দেখালাম, সবই কিন্তু সাইডওয়েজ জোনেই আছে, এটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, এবার আসি আমি লারসেন অ্যান্ড টিউব্রো। লারসেন টিউব্রো কেন রেখেছি? যেহেতু ম্যানুফ্যাকচারিং স্টককে আমি রেখেছি, যে ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্সটাকে বোঝানোর জন্য তার পোস্টার বয় হিসাবে আমি লারসেন অ্যান্ড টিউব্রোকে রেখেছি। ম্যানুফ্যাকচারিং এর উপর কিন্তু সরকারের একটা জোর থাকতে পারে, এবং ইনফ্রাস্ট্রাকচার। আমি এলএনটিটাকে ম্যানুফ্যাকচার প্লাস ইনফ্রাস্ট্রাকচার এই জাতীয় অনুযায়ী, মানে তার পোস্টার বয় হিসাবে দেখাবার জন্য আমি এলএনটিটাকে নিয়েছি। তো ইনফ্রা ইনফ্রা যদি বলেন, ইনফ্রাস্ট্রাকচারের উপর কিন্তু একটা জোর থাকার কথা বলে আমি পার্সোনালি মনে করি। সে মেক ইন ইন্ডিয়া থেকে শুরু করে সব কিছুর উপর একটু জোর হবে বলে মনে করি। এবং ট্রেড ডিল যেহেতু বিভিন্ন দেশের সাথে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে হয়েছে, এবং আরও অন্যান্য দেশের সাথে নাকি কথা চলছে বলে খবর এসেছে, তো সেই জিনিসগুলোর দিকে নজর কিন্তু থাকবে। সুতরাং ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যানুফ্যাকচারিংয়ের দিকের উপর কিন্তু স্পেশালি নজর রাখবেন। আইটিসি নিয়ে তো থাকেই খবর, কারণ বাজেট হলেই ওই আইটিসির উপর বা টোব্যাকো বা সিন প্রোডাক্টের উপর কত এক্সট্রা কিছু বোঝা চাপে কিনা, সেগুলোর উপর নজর থাকে। যদিও আইটিসি এই কদিনে, বিগত 1-2 সপ্তাহে যদি বলেন, প্রচুর উপর থেকে প্রায় এই 20%, 25%-এর মতো কারেক্ট করেছে আইটিসির মতো লার্জ ক্যাপ। যেহেতু যেহেতু ওই একটা বাজে, মানে বাজে বলবো না, আইটিসির পক্ষে বাজে, টোব্যাকোর প্রতি বাজে একটা ট্যাক্স ফ্যাক্সের কথা এসেছে, তাই জন্য। কিন্তু ঠিক আছে, তাও এইদিকে একটু নজর রাখবেন। আলাদা করে ট্রেডিং বা ইনভেস্টিং এখন আইটিসিতে না করাটাই একটু বেটার। ঠিক আছে, কারণ অনেক নিউজ ফ্লো চলছে, একটু নিউজগুলো শান্ত হতে হবে। এই প্রসঙ্গে এবার একটা কথা বলি, অনেক সময় আপনারা কোনো একটা স্টক দেখলেন, দেখে ভালো মনে হলো, এবং ধরুন সেটা 200-300 টাকা রেঞ্জের, ওই 3000-4000 টাকার নয়।
সাধারণত রিটেলাররা বেশি একটু মানে আমরা একটু মেতে যাই এবং সেটা চট করে নিয়ে নিই। টিভিতে বলছে, কোনো ইউটিউবে বলছে, হয়তো চট করে নিয়ে নিই। হ্যাঁ, আমার মনে হয় এবং নামও শুনেছেন, ওই ব্যবসাটা কি করে জানেন, চট করে নিয়ে নেন। আমি বলবো একটু দাঁড়িয়ে গিয়ে একটু পড়াশোনাটা করুন। একটা ছোট্ট উদাহরণ দিই, ইটার্নাল বা জোম্যাটো আপনারা সবাই নাম শুনেছেন, সবাই অর্ডারেও করেন, বহু প্রচলিত নাম, পরিচিত নাম, এবং দামটাও প্রায় 200-300 টাকার মধ্যে, খুব সুন্দর, টপ করে নিয়ে নিলেন। আপনারা জানেন কি জোম্যাটোর বা ইটার্নালের পিই কত? প্রাইস টু আর্নিং রেশিও, তার মানে যতটা আর্নিং তার হিসাবে প্রাইসটা কত দিচ্ছেন, মানে কত বেশি প্রিমিয়ামে আপনি কিনছেন, সেটা কি জানেন? একটু পজ করে যদি জেনে থাকেন তাহলে একটু মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটু লিখবেন, কমেন্টে বক্সে লিখবেন, পজ করে ভিডিওটা লিখেছেন। এবার আমি আসল দেখাচ্ছি। আসল ইটার্নাল, দেখতেন ইটার্নাল লিমিটেড, zomato.com, জানেন তাদের ওয়েবসাইট, জোম্যাটোরই আরেকটা নাম ইটার্নাল। মার্কেট ক্যাপ 2,64,000 হয়ে গেছে, সেটা তো ঠিক আছে। পিই, স্টক পিই হচ্ছে 1,143। প্রথমত তো বেশিরভাগ সময় লস মেকিং করে, তারপর কয়েকটা কোয়ার্টার একটু পজিটিভ হয়েছে তাই জন্য, কিন্তু স্টকের পিই 1,143। তো এই পিই কি ঠিক আছে? মানে এই পিইতে ইনভেস্ট করতে, সে যতই ভবিষ্যতে দারুণ জিনিস হবে, অনেক কিছু, এই ভবিষ্যতে দারুণ জিনিস হবে এটা বিগত 2 বছর থেকে শুনছি আমরা, 2-3 বছর থেকে শুনছি, যবে থেকে ইটার্নাল বা জোম্যাটো এসেছে। কিন্তু মানে খুব কি সুন্দর ব্যাপারগুলো হচ্ছে বা খুব কি সুন্দর চলবে? হ্যাঁ, মাঝে মাঝে ভালো রিটার্ন দিয়েছে, আমি সেটা অস্বীকার করছি না। যেমন এখানে 201 টাকা থেকে 347 পর্যন্ত গেছিল। কিন্তু এইটা তো ইনভেস্টমেন্টের জন্য নয়। মানে এই যে র্যালিটা আপনারা দেখছেন, এটা তো ট্রেডিং করেও করা যায়, তাই না? আপনি টেকনিক্যাল ইন্ডিকেটর ইউজ করলেন বা টেকনিক্যাল প্যাটার্ন যদি ইউজ করেন, হাইয়ার হাই হাইয়ার লো, সেই অনুযায়ী একটা স্ট্রিক্ট স্টপ লস রেখে, সেই অনুযায়ী এটা তো ট্রেডিং হয়ে গেল। তাহলে ট্রেডিং করুন। আমি ট্রেডিং করতে একদম বারণ করছি না, হাই পি স্টকে ট্রেডিংও করা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু ইনভেস্টমেন্ট হলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে না? ইনভেস্টমেন্ট হলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে। দেখুন 50 টাকার স্টক এখানে গেছে, 300 টাকায় গেছে, সুন্দর। কিন্তু এই সব জায়গায় যারা ইনভেস্ট করেছে তারা তো এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মার্কেটও একই জায়গায় দাঁড়িয়ে আছে 1 বছর ধরে, সেটাও বুঝলাম। কিন্তু 1000 পিইতে স্টকে নেওয়া একটু অসুবিধায় দাঁড়িয়ে পড়ে। তাই বলছি, যেগুলো হাই পিই স্টক, যেগুলো একটু অন্যরকম, সেগুলোতে ট্রেড করুন। যদি ট্রেডিং এর সেই টেকনিক্যাল অ্যানালিসিস, সেই জিনিসগুলো বোঝেন তো করুন, সে ঠিক আছে। কিন্তু ইনভেস্টমেন্ট আর ট্রেডিং, সেটাকে গুলিয়ে ফেলবেন না। প্লিজ একটু মাথায় রাখবেন, ওকে? আর এই ট্রেডিং এবং ইনভেস্টমেন্টটাকে সহজ করার জন্য, যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও আপনি সাহায্য নিতে পারেন, সেটা ইউজ করে নিজের ট্রেডিং সেটআপ তৈরি করতে পারেন। হাতে কলমে আমি করে দেখাবো। নিজের কাস্টমাইজড ইন্ডিকেটর মানে তৈরি করতে পারেন, জিরো কোডিং নলেজ থাকলেও হবে। এবং আমি আমার নিজের ট্রেডিং সেটআপ কিভাবে তৈরি করি সবকিছু আপনি জানাবো এই কোর্সের মাধ্যমে। যে কোর্সটা কিন্তু কাল থেকে শুরু হচ্ছে, 1 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। গুগল প্লে স্টোর থেকে এই সঞ্জয় টক্স অ্যাপটা ডাউনলোড করে নেবেন, অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে লিংক দেওয়া আছে, সেখান থেকেও এনরোল করে নিতে পারেন। 4,500 টাকা কোর্স ফি রেখেছি মাত্র। কালকে থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আজকের মধ্যে প্লিজ প্লিজ এনরোল করে নেবেন, ঠিক আছে? একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে। সব ডিটেলস দেওয়া আছে, কখন ক্লাস হবে, কত মাসের কোর্স, 2 মাসের কোর্স ডিউরেশন, সব কিছু আমি হাতে কলমে করে দেখাবো। ভালো একটা কোর্স হতে চলেছে, যেখানে এআই ইউজ করে, যারা সময় বেশি দিতে পারেন না, স্টক মার্কেটে অফিস কাচারি আছে, ব্যবসা বাণিজ্য আছে, তাদের জন্য এই কোর্সটা কিন্তু খুব হেল্পফুল হবে বলে আমার পার্সোনাল ধারণা। আমি নিজেও খুব এক্সাইটেড, কারণ এই ধরনের কোর্স কিন্তু খুব লিমিটেড আছে। এআই ইন স্টক ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই ধরনের কোর্স কিন্তু খুব একটা বেশি নেই মার্কেটে। তাই জন্য আপনাদের হেল্পের জন্য কিন্তু এই ব্যাপারটা আনা। আশা করি আপনাদের ভালো লাগবে, একটা ইউনিক ধরনের এক্সপিরিয়েন্স হবে বলে আমি মনে করি। ভালো থাকবেন সবাই। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।